আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে এই সকালের সেশনটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সকালের সেশনটি সাধারণত আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের পরিস্থিতিগুলোতে আমি যেই বিষয়গুলো দেখি যে আমরা ভুল করছি সেগুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশে হচ্ছে সামনে একটি ঢেউ আসবে বলে মনে হচ্ছে, কোথাও কোথাও ছোট ঢেউ, কোথাও কোথাও বড় ঢেউ এরকম মনে হচ্ছে, কিন্তু একবারে যে যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ঝামা একটা ঢেউ আসবে এইটা আমরা বুঝতে পারছি না। এটা কেউই বলতে পারবে না। এটি ডিপেন্ড করে কে কত স্মার্টলি এটিকে হ্যান্ডেল করে। আজকের যেই হেডলাইনটি সেটি দেখুন, করোনা পরিস্থিতি, চিকিৎসা নিজেকে চিকিৎসা ঘরেই করতে হবে, একটি প্রশ্নবোধক অংশ। আমি এইটি বলছি কারণ আহ, এই রকম পরিস্থিতি আমরা যুক্তরাষ্ট্রে পড়েছিলাম ঠিক 5 থেকে 6 সপ্তাহ আগে। তাই আমি ওই অভিজ্ঞতাটুকুকে আপনাদের কাজে লাগানোর জন্য বলছি। আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা, তাদের মধ্যে এখন একটা ভীষণ ভয়, জ্বর হয়েছে কি করব, পুলিশ কল করব না অ্যাম্বুলেন্স আনবো না আইডিসিআর না ডাক্তার না ফার্মাসিস্ট, ডাক্তার পাওয়া যাচ্ছে না, হসপিটাল বন্ধ, নিচ্ছে না, এইরকম কিন্তু চলছে। ঠিক কাছাকাছি কিছুটা পিকচার যুক্তরাষ্ট্রেও ছিল, পুরোপুরি না হলেও। হঠাৎ করে ডাক্তার সাহেবের অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে অনেক ক্লিনিক বন্ধ হয়ে গেল, কিভাবে আপনারা কোথায় যাবেন, এগুলো কিন্তু ওখানকার পরিস্থিতি। তো গত পরশুদিন আমি একটি ইন্টারভিউ দেখছিলাম, একটি টেলিভিশনের কাজ করা একজন ভদ্রলোক, ইয়াং ম্যান, হয়তো 28-29 হবে, শরীরপুরে। উনি ওনার অভিজ্ঞতাটুকু বলছিলেন। তো অভিজ্ঞতাটুকু শুনে আমি ধরেই নিয়েছিলাম যে এইটি বাস্তব উদাহরণ। আসলে শুধু বাংলাদেশের জন্য বলে নাই, ঠিক এই অবস্থায় আমরা যুক্তরাষ্ট্রেই পড়েছিলাম 5 সপ্তাহ 6 সপ্তাহ আগে। আমি একদম মিলিয়ে দেখলাম যে পরিস্থিতি সব জায়গায় কাছাকাছি ছিল। কেমন ছিল? উনি অসুস্থ হলেন কাজ করতে গিয়ে টিভি স্টেশনে, তারপর ওনার মনে হলো ওনার করোনা, উনি বাড়িতে চলে গেলেন শরীয়তপুরে। তারপর উনি বাড়িতে রইলেন, খুব স্ট্রং মনোবলের অধিকারী। আমি অবাক হয়েছি যে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ যদি এমন স্ট্রং মনোবলের অধিকারী হতো, তাহলে কি কিসের করোনা কি। তো যা বলছিলাম যে উনি যেটি করেছেন, উনি প্রথমে 2 দিন বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইন করেছেন। এরপর উনি আর মানে এলাকার মানুষজনের চাপে পড়ে উনি আইইডিসিআর কে কল দিলেন। তো আইডিসিআর আসলেন পরের দিন। তো এসে এই সেই স্পেস শুট, অ্যাম্বুলেন্স, এগুলো দেখে এলাকার মানুষ আবার তাদেরকে ঢুকতে দিল না। তো একদম টিপিক্যাল পিকচার, তাদেরকে ঢুকতে দিবে না, যে এরা আসলে এখানে আরো খারাপ। আরেক গ্রুপ বলছে না, একে বের করে দাও, জঞ্জাল বের হয়ে যাওয়াই ভালো। তো তারপরে ভদ্রলোক কি করবে, ওরা এসে স্যাম্পলটি নিয়ে গেল। একদিন পরে ওকে 2 দিন পরে ওকে কল দিয়ে বললো তোমার পজিটিভ হয়েছে, তুমি হাসপাতালে আসতে হবে। তো তাকে অ্যাম্বুলেন্স পাঠানো হলো, সে হাসপাতালে গেল। তো হাসপাতালে যাওয়ার পর একটি নির্দিষ্ট হাসপাতাল, সেখানে দেখা গেল যে সেখানে আরেক যন্ত্রণা। সারাদিন এটি সে বসায়, তাকে এ দেখছে, সে দেখছে, দেখছে না, এরকম অনেক কিছু বলল। তারপর তাকে নিয়ে একটি প্রকোষ্ঠে রাখা হলো বড়। সেখানে দেখা গেল যে আরো অমানবিক অবস্থা তার, তার যে কথায়। তো তারপর তার কাছে মনে হতে লাগলো যে আমি তো বাড়িতেই ছিলাম, ভালো ছিলাম, আমার নিজস্ব প্রকোষ্ঠে ছিলাম, আমি গরিব মানুষ, কিন্তু আমার জন্য একটি আলাদা টয়লেট অ্যাসাইন করা ছিল, আমি বাড়ির খাবার খাচ্ছিলাম, বাড়ির লোকজন এসে দরজায় খাবার দিয়ে যেত, আমি হাসপাতালে এসে আমার কি লাভ হলো? ডাক্তার সাহেবরা আসেন, দূর থেকে হাই বলেন, কোনো কিছু লেখেন না, কথাও শুনেন না, নার্সরাও খুব ভয়ে থাকেন। সবাই আমাদেরকে দেখলে মনে হয় যে আমরা বোধহয় এলিয়েন হয়ে গেছি, এরকম একটি অভিজ্ঞতা উনি বললেন। এই অভিজ্ঞতা সারা দুনিয়াতে একই রকম। যখনই সংক্রামক রোগ আসে, তখন সবার সেফটি একটি বড় প্রায়োরিটি। তো এই ভদ্রলোক, যিনি ইয়াং ম্যান, ওনার মনের বল আমাকে রিয়েলি উদ্বুদ্ধ করেছে। আপনাদেরকে আজকে এই কথাটি আমি এনেছি, এই গল্পটি, যে এটি থেকে একটি শিক্ষা নেবার আছে। তারপর সে, তার জ্বর ভালো হয়ে গেল, তারপরও তাকে ছাড়া হয় না, কারণ তার নাকের সোয়াব নেগেটিভ আসলে তারপর সে বাড়িতে যেতে পারবে। অনেক ট্রেডিশনাল মেডিসিন ফলো করা হয় বিভিন্ন দেশে। এখন এইগুলোর কিছু লুপহোল তো থাকেই। তো এই কথাটি আমি আনলাম যে কারণ এইটি এই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা ডেলিভারি দেবার এইটি একটি সাধারণ একটি উপায়।
হ্যাঁ, এটিতে যে বাংলাদেশ খারাপ করেছে আমি তা বলছি না, যুক্তরাষ্ট্রেও একই একই অবস্থা ছিল, লেজে গোবর অবস্থা ছিল পুরো সময়টুকুতে। কিন্তু এইটি থেকে আমরা একটি শিক্ষা নিতে চাই বাংলাদেশী হিসেবে। কি শিক্ষা নেব? এদিকে কি শিক্ষা নেব? আসুন আমরা এটি থেকে কি শিক্ষা নেব একটু ডিসকাশন করি। খুব প্রিলিমিনারি ডিসকাশন, অনেকে জানেন, কিন্তু বাংলাদেশে আমি দেখছি যে মানুষ সয়লাব একদম, যে আমার কি হবে, এটি এটি একটি। আবার যার হয়েছে সে ভাবছে যে আমি মরে যাচ্ছি। ঘটনা কি তাই? ঘটনা কিন্তু তা নয়। 95% মানুষ সুস্থ হচ্ছে পুরোপুরি, 80 থেকে 85% মানুষ বাড়িতে থেকে চিকিৎসা করছে। এই তথ্যগুলোকে আমরা কেন আঁকড়ে ধরছি না? আমার এইটি কষ্ট। আপনি যে টেস্টটি করাবেন, দেখুন আপনার জ্বর এসেছে, আপনার মন খারাপ হচ্ছে, আপনার মন ভেঙে গিয়েছে যে আমি ধরা খেয়ে গেলাম, আমাকে এখন বাঘের সামনে পড়তে হলো, কিন্তু কথা কি সত্য কিনা সেইটি হচ্ছে কথা। দেখুন, প্রথম কথাই হচ্ছে আপনি ঘাবড়ে গিয়েছেন, ঘাবড়ে আপনি আপনার আত্মীয় স্বজনকে ডেকেছেন, তারা আপনার কাছে আসছে, কেউ মাথায় পানি ঢালছে, তারা কিন্তু সবাই এক্সপোজড হয়ে গেল। আপনাকে সেবা দিতে গিয়ে সবাই শেষ। এইটি করা যাবে না। আমার সেই শরীয়তপুরের ভাইটির নাম আমি পাচ্ছি না, আমি তাকে স্যালিউট জানাই, সে আস্তে করে সে তার নিজের ঘরে ঢুকে গিয়েছে, বলেছে কেউ আসবা না। আমরা তো এইটি হতে চাই। আমরা আপনাদের সবার কাছে এই মুহূর্তে একটি কথা, ঘরে থাকুন, জ্বর আসলে এই মুহূর্তে ধরে নিতে হবে করোনা, আপনি নিজের মতো জায়গায় নিয়ে নিন। আপনার কি প্রয়োজন? একটি টয়লেট প্রয়োজন, আর কিছু খাবার প্রয়োজন, আর তো কিছু প্রয়োজন নেই। এই জায়গাটিতে আমরা নিজেরা হারিয়ে যাচ্ছি, যার কারণে আমরা এই যুদ্ধে জিততে পারছি না। এই জায়গাটিতে আমি নিজে মনে করি যে এটি ঠিক নয়, এটি ঠিক নয়। আচ্ছা ধরুন, এরপরে যেটি হলো, সবাই এসে পানি ঢালছে, ভুল করলেন, তারপর কি হলো? কেউ বলবে চলো উপজেলায় নিয়ে যাই, সদরে নিয়ে যাই, ডাক্তার নাই, এগুলো বলবে। তো আপনারা কি করবেন? তাহলে সদরে যাবেন, তাই তো? আচ্ছা, সদরে যাওয়ার পর ওরা বলবে আমাদের কোভিড নাই, হাসপাতাল ঢাকায় যাও। তো দেখুন, আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু অন্যান্য সাধারণ মানুষদেরকে আপনি রোগটি দিয়ে আসছেন। দুইটি হাসপাতালে যাওয়ার পর আপনি যখন শিখবেন যে আপনাকে কেউ নিচ্ছে না, তখন আপনি একটু চালাকি করতে শিখবেন, আমরা জানি এটা। তখন এরপরে হাসপাতালে গিয়ে বলবেন আমার কিছু হয়নি, আমি পেট ব্যথা নিয়ে এসেছি। তারপর ওই ডাক্তার সাহেবরা পেট ব্যথা দেখবে, দেখতে গিয়ে ডাক্তার নার্স সবাই ইনফেক্টেড হয়ে যাবে। এইভাবে চলতে পারবে না, আসলে এইভাবে চলা উচিত না। তারপরেও আপনি যেখানে গেলেন, যে আপনার নাকের সোয়াব কোথাও নেবে, হয়তো হাসপাতালে গেলেন, তো সেখানে রেজাল্ট আসতে তো লাগে 4 দিন। লাভ হলো কি? আপনি কিন্তু আশায় আশায় 4 দিন ঘুরলেন, আপনি আরো 50 থেকে 80 জনকে দিয়ে দিলেন, তারপর চিকিৎসা কি? বাড়িতে যেয়ে আপনি নিজের ঘরে বসে থাকেন। তো ব্যাপারটা এই জায়গাটিতে আমাদের মানতে হবে, মানার সময় এসেছে। প্রিয় দেশবাসী, আপনারা মেহেরবানি করে এই মুহূর্তে যদি মেজর ইস্যু না থাকে, এই জ্বর, এই কাশি, এই মাথা ব্যথা, এই পেট ব্যথা, বাড়িতে নিজে বসে কোয়ারেন্টাইন করে চিকিৎসা সম্ভব। ঘাবড়ানোর কি আছে এটি বলুন আমাদেরকে। নিউ ইয়র্কের মতো এত ভালো জায়গায় থেকেও 75% মানুষ হাসপাতালে যায়নি, তারা বাড়িতে বসেছিল। এখনো প্রচুর কল পাই আমরা প্রতিদিন। আপনারা আমাদের থেকে একটু শিখুন মেহেরবানি করে। বাড়িতে থাকুন, কোয়ারেন্টাইন করে ফেলুন, ডাক্তার বা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তাদের সাথে কথা বলুন কি করতে হবে। শ্বাসকষ্ট না হলে এই রোগ নিয়ে রাস্তাঘাটে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডাক্তার খুঁজতে। এটি সত্য কথা। গত 5 সপ্তাহ আমার ফোনে কমপক্ষে 1,500 মেসেজ এসেছে। কি করব? মানুষের এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি মানুষগুলো যেন বাসায় থাকে, আমরা দূর থেকে চিকিৎসা দেই। আমাদের অফিসে ফোন এসেছে মিনিমাম আরো 2,000। তো চিন্তা করে দেখুন, আমরা এই পরিস্থিতিটি পার হয়েছি ডাক্তার রোগীর চেহারা দেখা ছাড়াই। আপনারা যদি মনে করেন যে আপনি এই মুহূর্তে আইএডিসিআর কে কল দিবেন, আপনার জ্বর হয়েছে, আইএডিসিআর আসবে, তারপরে কি হবে? তার আগে আপনারা নিজেরা নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলুন। এছাড়া কিন্তু কোনো উপায় নাই, এটি মনে রাখবেন। তো যাই হোক, এরই মধ্যে আবার নতুন করে বাংলাদেশে যেটি তৈরি হয়েছে যে প্রবাসীরা আসতে শুরু করেছে, তারা
যে যেখানে যে দেশে ছিলেন, ওমান, কাতার, এই সেই, তো সেই দেশগুলো তাদেরকে কিছু কিছু ফেরত পাঠানো শুরু করেছে। বাংলাদেশ সরকারের কোনো উপায় নেই, তারা প্লেন চার্টার করে আনতে বাধ্য হচ্ছে। কিন্তু তারা যে নতুন করে করোনা নিয়ে আসছে না, সেটি কিন্তু বলা যাচ্ছে না। এই জায়গাটিতে আরেকটি ভুল হচ্ছে, কিন্তু কোনো উপায়ও তো নেই। যারা বিদেশ থেকে শ্রমিক আসছেন, আপনাদের কাছে অনুরোধ, তারা 14টা দিন নিজেকে কোয়ারেন্টাইন করে রাখুন, মেহেরবানি করে কোয়ারেন্টাইন করে রাখুন। আপনাদের কোনো ধরনের ভুল জাতির মনোবলকে ভেঙে দেবে। আমরা অনেকগুলো ভুল করেছি, সেই গার্মেন্টসের ভুল, ছুটির সময় অযাচিত ভুল, ব্রাহ্মণবাড়িয়ার ভুল, গণস্বাস্থ্যের কিট ভুল, এরকম অনেক কিছু আমরা করেই যাচ্ছি। এই যে এই ভুলগুলো করার এখন কিন্তু আর সময় নয়। এখন সময় টাফ ভাবে এইটিকে মোকাবেলা করা। রিসেন্টলি আবার কিছু ভালো খবরও এসেছে। সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান দেখলাম যে একটি স্টাডি করেছে, যে স্টাডিতে বলছে যে বাংলাদেশে মে মাসের মাঝামাঝির মধ্যে পরিস্থিতি 97% বেটার হবে। আমি আশা করছি এটি সত্য হোক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাংলাদেশের জাতি, আমরা জাতিগতভাবে একটি ফাইটার জাতি, ফাইটিং জাতি। আমার মনে হয় আমরা নিজেরাই এটি সামাল দিতে পারবো যদি একটু সাথে বুদ্ধিটি করি। আমরা সাধারণ মানুষগুলো আমরা নিজেদেরকে কোয়ারেন্টাইন করে ফেলি। এই যে কি খাবো, কি রুজি করব, এগুলোর দোহাই দিয়ে আমরা সবাই রাস্তাঘাটে ঘুরবো, এটি হলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না। এটি ঠিক হবে না, এটি ঠিক হবে না। সবাই চেষ্টা করছে, সরকারও চেষ্টা করছে। আশা করছি এটি থেকে একটি শিক্ষা হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলি, যেটি গতকাল যুক্তরাষ্ট্রের জন্য বলেছিলাম। আমাদের এক পেশেন্ট, উনি 4 সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। বাড়িতে গ্যাস মিটারের একটু সমস্যা হচ্ছে, সরকারি গ্যাস মিটার ওয়ালাকে কল দিয়েছে তার কোম্পানির, উনি এসেছেন। দেখুন কি সমস্যাটি হয়েছে। ওনারা 4 সপ্তাহ কোয়ারেন্টাইনে থেকে ভালো ছিলেন। যেই মাত্র ওই লোকটি আসলো, কাজ টাজ করে চলে গেছে, তাদের কাছাকাছি টাকা পয়সা হ্যান্ডেল করতে গেছে, দ্যাটস ইট। এই ফ্যামিলিতে দুইজনই ইফেক্টেড হয়ে গেছে, বাড়ির হাজবেন্ড এবং ওয়াইফ। এটি কি ঠিক ছিল? ঠিক ছিল না। তাই বলে কি এই লোকটিকে ডাকবো না? ডাকবেন, কিন্তু কথা হচ্ছে যে লোকটি থেকে ডিস্টেন্স রাখতে হবে। লোকটি গ্লাভস পরেছে কিনা, মাস্ক পরেছে কিনা আপনি নজর দিন। আপনি গ্লাভস এবং মাস্ক পরে আপনি ডিস্টেন্স মেনটেন করেছেন কিনা সেগুলো দেখুন। দেখুন, সারা বছর আপনি কোয়ারেন্টাইন থাকলেও লাভ হবে না যদি একটি মেজর ভুল করে ফেলেন। ব্যাপারটিও এইটি, বাংলাদেশের পরিস্থিতিতে আমরা কন্টিনিউয়াস ভুল করে গিয়েছি, যাচ্ছি, বিধাতা আমাদেরকে ক্ষমা করছেন, কিন্তু কতদিন করবেন আল্লাহই জানেন। তো এই ব্যাপারটি একটু বিস্তারিত বুঝুন, জানুন। আপনাদের একটি ভুলের জন্য পরিবারের 5 জন সদস্যই আপনারা কিন্তু এফেক্টেড হতে পারেন। আর এই 5 জন এফেক্টেড হওয়া মানে বুঝেন কি হতে পারে? যন্ত্রণা, যন্ত্রণা। তো এরকম ছোটখাটো কোনো ভুল এই মুহূর্তে আগামী 1 মাস মেহেরবানি করে করবেন না। প্রশ্ন হচ্ছে রিকশাওয়ালা কি করবে? রিকশাওয়ালা রাস্তায় বের হয়ে কি লাভ? রাস্তায় প্যাসেঞ্জার আছে? নেই। তার চেয়ে চলুন আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে নিজেরা টেক কেয়ার করি, তাতেই লাভ হবে বলে আমি বিশ্বাস করি। তো যা বলছিলাম যে আমরা যারা বাড়িতে কোয়ারেন্টাইনে আছি, আমরা কিভাবে এফেক্টেড হব জানেন? বাংলাদেশে আমাদের বুয়া, আমাদের ড্রাইভার, আমাদের কাজের লোক, তাদেরকে দিয়ে আমরা হব। কারণ তাদেরকে পাঠাচ্ছি আমরা এটা করতে সেটা করতে। তো তাদেরকে কি করতে হবে? আমাদেরই টেক কেয়ার করতে হবে। তাদেরকে আমাদের মাস্ক কিনে দিতে হবে, তাদেরকে আমার পারলে গ্লাভস দিতে হবে, তাদেরকে বলতে হবে ভালো করে চলো, আর না হলে তোমাদের কাজ থাকবে না। তাদেরকে সেইভাবেই করতে হবে এবং তাদেরকে বলতে হবে তোমরা যিনি বাড়ির বাইরে থাকেন বাইরেই থাকো, কাছাকাছি আসতে দেয়া যাবে না। কিন্তু তাদের সাথে মানবিক আচরণগুলোও করতে হবে। এইটি আমি সব সময় বলি, মানবিক আচরণ সবার প্রতি করতে হবে। মানবিক আচরণ বোধ নিয়ে পরে আসছি, কিছু একটু প্রফেশনালি বলি ফিল্ড হসপিটাল নিয়ে, আমি একটু পরে বলবো। আমার মনে হয় কেন যেন আমি খুব বায়াসড এই ব্যাপারটিতে। ফিল্ড হসপিটাল হিসেবে অনেক সময় বড় বড় জেলাগুলোতে চাইলে বাংলাদেশ সরকার ফিল্ড হসপিটাল করতে পারে। যেমন সীতাকুণ্ডতে হয়েছে। এটি একটি আইসোলেটেড একটি জায়গায় হয়, যেখানে সব মানুষ আউট পেশেন্ট হিসেবে যাবে, ওই জায়গাতেই সর্দি কাশির সব ডায়াগনোসিস হবে।
এটি করা যেতে পারে আমি মনে করি। তাতে সুবিধা হলো হাসপাতালগুলোর উপর এইভাবে ত্রাহি ত্রাহি হবে না, এখান থেকে ডায়াগনোসিসের একটা সিস্টেম করে তারপরে এই মানুষগুলোকে সেই হিসেবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা বা ডায়াগনোসিস করে দুইটি ডিসিশন নিয়ে নেওয়া যায়। সর্দি কাশি সাধারণ, আর করোনা গুলোকে আপনারা কি গাইড করবেন, এবং একটি ট্রেসিং সিস্টেমের মধ্যে ফেলে দিতে হবে যেন পরের দিন এই রোগীগুলোকে কেউ ফলো করতে পারে। আর অনেকেই এখন দেখছি যে আস্তে ধীরে কিছু কিছু ম্যাস ট্রান্সপোর্টেশন চলা শুরু করেছেন, সিএনজি বাস, এগুলো দেখছি, এগুলো অ্যাভয়েড করা যায় কিনা দেখুন। এখন মানবিকতার প্রশ্নে আসছি, এই যুদ্ধ কিন্তু একটি বড় মানবিক যুদ্ধ। এখানে কিন্তু আমাদের প্রমাণ হবে আমরা কারা মানবিক কারা অমানবিক। এখানে লোভের বশবর্তী হয়ে চুরিধারির কোনো সুযোগ নেই, মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, সবাই যে যেখানে যেভাবে পারেন সেখান থেকেই দাঁড়াতে হবে। তো আমি আশা করব সবাই আপনার আশেপাশের মানুষগুলোর পাশে দাঁড়ান। আমার পাশেই দাঁড়াতে হবে তা নয়, নিজের মানুষগুলোর পাশে দাঁড়ান। আমি আমার ছোট্ট জায়গা থেকে আমি চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রে মানুষের পাশে দাঁড়ানো এবং ডাক্তারদের পাশে দাঁড়ানো। আমি যেহেতু একজন চিকিৎসক, এই জন্য আমি বাংলাদেশের চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছি। আমি প্রায় 8,500 N95 মাস্ক নিয়ে যাচ্ছি আমার ব্যক্তি উদ্যোগে, সরকারের হাতে দেব, ওনারা যেখানে মনে করেন সেখানে খাটাবেন। 5,000 সার্জিক্যাল মাস্ক নিয়ে গিয়েছি, আরো 10,000 N95 মাস্ক আমি অর্ডার দিয়েছি রিয়েলটা। তো আশা করছি পেয়ে যাব আগামী 10 দিনের মধ্যে সেকেন্ড অর্ডারটুকু। আর আপনারা যারা দেশে আছেন, মা বোন থেকে বলছি, আপনারা মেহরবানি করে যদি পারেন মাস্ক, সুন্দর সুন্দর মাস্ক বানিয়ে হাসপাতালগুলোতে দেন। হাসপাতালগুলোতে যখনই রোগী যাবে, যারা চিকিৎসক আছেন তারা তাদেরকে মাস্ক পরিয়ে দিবেন, যাদের মাস্ক নেই দিয়ে দিবেন মাস্ক। এটি মাস্ট করতে হবে। আর মানবিকতার দায় থেকে আমি যেটা করেছি যে আমি নিজের কাছেই প্রতিজ্ঞা করেছি আমি 30,000 পরিবারকে 15 দিনের খাদ্য দেব। এরই মধ্যে আমি প্রায় 5,000 মানুষকে দিয়েছি বিভিন্ন অঞ্চলে আমার টিমের মাধ্যমে। আমার চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার নিম্ন মধ্যবিত্তরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন পাবনাতে হচ্ছে, খুলনাতে হচ্ছে, বরিশালেও কথা চলছে। তো 30,000 পরিবারকে আশা করছি দিতে পারবো, 30 থেকে 40,000 পরিবারকে 15 দিনের খাবার, শুকনো খাবার। তো যাই হোক, আপনারাও পারবেন, আমাদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু আপনারা চেষ্টা করুন নিজেদেরকে কিভাবে এই মানবিক পরিবেশটির মধ্যে নিয়োজিত করতে পারেন। এটি খুবই জরুরি এই মুহূর্তে। এটি একটি যুদ্ধ, এই যুদ্ধে সবাইকে তার রোল প্লে করতে হবে, এইটি মনে রাখবেন। না হলে কিন্তু আমরা হেরে যাব। একদিন হয়তো করোনা আমাদের কিছু ক্ষতি করে যাবে, কিন্তু আমরা মানুষগুলোকে চিনে ফেলবো যে কি করব না করব। শুধু দর্শক মন্ডলী, আশা করছি আজকের এই মূল্যবান ভিডিওটি আপনারা শুনবেন এবং এটির হেডলাইনটি মনে রাখবেন যে এটির চিকিৎসা বাসাতেই করা সম্ভব এবং করা উচিত। যদি আপনারা একজন ডাক্তারের গাইডেন্স ফোনে পান, আপনাদের জন্য ভালো হবে। তবে আমি আমার এই করোনাসেবা.com এইটির মাধ্যমে কিছু ডাক্তার নিয়োজিত করেছি। আপনারা প্রয়োজন হলে এই করোনাসেবা.com ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাক্তারের সান্নিধ্যেও যেতে পারেন। কিন্তু আমি জানি যে আপনারা সবাই জানেন ডাক্তার কোথায় আছে আপনাদের, এটি নিয়ে ঘাবড়াবার কিছু নেই। এই যুদ্ধে আশা করছি আমরা সবাই একসাথে জয়ী হতে পারবো, ঠিক যেমনটি জয়ী হয়েছে চায়না, যেমনটি জাপান, যেমনটি নিউ ইয়র্ক, যেমনটি যুক্তরাষ্ট্র হতে যাচ্ছে। আপনারাও এই যুদ্ধে সামিল হবেন। মনোবল ভাঙা যাবে না। এইরকম পরিস্থিতিতে মনোবল ভাঙলে আমরা সবাই শেষ হয়ে যাব। আসুন কিছু প্রশ্নের উত্তর নিই। অনেক প্রশ্ন। মানুষের শরীরে চামড়ায় কতক্ষণ বেঁচে থাকে? 4 থেকে 6 ঘন্টা। ইফতেখার খান, গলা খুশখুশির জন্য কি করা যায়? এই মুহূর্তে একটা অ্যালার্জির সিজনও চলছে। গলা খুশখুশানি কিন্তু করোনার জন্য একটি পরিচিত লক্ষণ নয়, অ্যালার্জির লক্ষণ। ভূমি জরিপ উন্নয়ন সংস্থা স্যার, কিডনি রোগীদের এই ঝুঁকির বাইরে থাকার উপায় কি? স্ট্রিক্ট কোয়ারেন্টাইন থাকতে হবে। কিডনি রোগীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এই মুহূর্তে। মানুষের মধ্যে 90% মানুষ লকডাউন মানে না, তার মানে ভয়ঙ্কর হবে। হ্যাঁ, লকডাউন না মানলে তো আমরা শেষ। লকডাউনই আলটিমেট সমাধান। কিন্তু
ডাক্তার জাফরুল্লাহর কিট সম্পর্কে বলুন। এই কিটটি সম্পর্কে রাজনীতি করা হয়েছে ওনার পক্ষ থেকেই আমি বিশ্বাস করি। এটি একটি বিজ্ঞানের ব্যাপার, ওনারা বৈজ্ঞানিক ভাবে হ্যান্ডেল করলে পারতেন, এটি আমি বিশ্বাস করি। মাঠে ঘাটে প্রোগ্রাম করে এগুলো না করানোর কোনো মানে হয় না। স্যার নিম পাতা ব্যবহারে কি হবে? নিম পাতার সাথে এমন কোনো স্টাডি কিন্তু নেই এটির ব্যাপারে। স্যার চাপকলের পানি কি নিরাপদ? আমি মনে করি এই মুহূর্তে চাপকলের পানি নিরাপদ ব্যক্তিগতভাবে, কিন্তু তারপরও যেহেতু বিজ্ঞানের ছাত্র আমি বলবো এখন এটি ফুটিয়ে খেতে পারলে খান। এখনো স্টাডি বলছে তেমন কংক্রিট কিছু দেয়নি। হেপাটাইটিস বি রোগীর ঝুঁকিপূর্ণ। জি, আপনাদের তো লিভার এমনিও প্রদাহজনিত কারণে ভুগছে, একটু সাবধানী হতে হবে। গার্মেন্টস খোলা নিয়ে কিছু বলুন। আসলে দেখুন গার্মেন্টস গুলো কেন খুলছে আমি জানি না, ওরা বলছে কিছু কিছু অর্ডার বাকি ছিল, কিছু কিছু এটার জন্য তো আপনারা হাজার হাজার মানুষকে জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে এটির পক্ষে না, এটি হতেই পারে না। আপনি 6 ফুট দূরে দূরে বসালে একটি গার্মেন্টসে হয়তো 50 জন এমপ্লয়ি বসবে, এটি দিয়ে আপনি কি করবেন? আপনি কাকে এই লুজ ব্যাখ্যা দিচ্ছেন? এই ব্যাখ্যা আমরা মানবো কেন? এটি যারা গার্মেন্টস কর্মী আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের ভালোটা নিজেরা বুঝবেন। এই সমস্ত কার্যকলাপে আপনারা যাবেন কিনা এটা আপনারাই ভেবে দেখুন, নিজেদের জীবনকে বাজি রাখবেন কিনা সেটি দেখুন। সেলুনে কি চুল কাটা যাবে? জি না, এখনো সময় হয়নি। বহু কষ্ট করে 1 মাস চুল না কেটেছিলাম, বাধ্য হয়ে আমি গতকাল আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আমার কাজিন সাদিয়া এবং মেহেদি তারা আমার চুল কেটে দিয়েছে অনেকদিন পরে। টিপস দিতে ভুলে গিয়েছি, কাল পরে দেব। আপনার লেখা পড়লাম দৈনিক কালের কণ্ঠে, খুবই ভালো। জি, কালের কণ্ঠ আমাকে খুব সম্মানিত করেছে আজকের সবাই কালের কণ্ঠ একটু দেখতে পারেন, খুবই সম্মানিত করেছে। আমার মতো ক্ষুদ্র একজন মানুষের লেখা প্রথম পৃষ্ঠায় আরেকজন বিশিষ্ট জ্ঞানী মানুষের পাশে ছাপিয়েছেন। আমি আসলে এতটা সম্মানের যোগ্য ছিলাম না, কি কারণে যেন ওনারা ভুল করে হয়তো প্রথম পৃষ্ঠায় ছাপিয়ে দিয়েছেন। আপনারা সবাই কালের কণ্ঠের প্রথম এটি দেখবেন, খুব এনকারেজিং একটি লেখা, সবার জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। খুব সুন্দর সময়। শরীরে কতক্ষণ ভাইরাসটি বেঁচে থাকে? ও 26 তারিখ দিয়েছে না, গতকালের কালের কণ্ঠ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রাইভেট চেম্বার করা যাবে কিনা? জি না, এই মুহূর্তে প্রাইভেট চেম্বার করবেন যে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন সেটি বলুন। মাশরাফির যে চেম্বার বানিয়েছে সেটি আমার বানানো দেখানো মডেলের চেম্বার, সেই রকম চেম্বার যদি ফলো করতে পারেন তাহলে আপনি করতে পারেন, না হলে প্রপার পিপি ছাড়া আপনি প্রাইভেট চেম্বার করা ঠিক নয়। সেটি লয়ারদেরও বলছি। যদিও আপনাদের কাছে রোগী যায় না, কিন্তু ক্যারিয়ার বা বাহক যেতে পারে। স্যার চায়নাতে যেটি হয়েছে, চায়নাতে ওরা উঠিয়ে দিয়েছিল, তারপর আফ্রিকানরা মালামাল কিনতে গিয়েছে, তাদের মধ্যে দেখা গিয়েছে যে সুপ্ত বাহক হিসেবে তারা ছিল। তারপর ওরা আবার সেকেন্ড টাইম গুয়াংজুতে এটি লকডাউন করে ফেলেছে, এই মুহূর্তে চলছে। তো একটি যন্ত্রণা আর কি। পাপা রায়হান ভাই, আমি মতিঝিল টিএনটি কলোনিতে আমার ওয়াশার পানি প্রায় মাস দুয়েক ময়লা ঘোলা গন্ধ, কয়েকবার। ও মাই গড ভাই, বলতে পারছি না, খুব সাবধান। কোন ধরনের পানি এই মুহূর্তে সিদ্ধ ছাড়া কেউ খাবেন না। আজাদ শামস, ফেরদৌস ভাই, আমি ব্যাংকার, ব্যাংকে কাজ করার সময় কি কি সতর্কতা? ইয়াস, প্রথম কথা গ্লাভস, মাস্ক, ফুল গ্লাস। কোন কাগজে যেন সই করার সময় যে কলমটি ব্যবহার করবেন, কলমটি শুরুর আগে আপনি ভালো মতো ব্লিচ মিশ্রিত পানি দিয়ে মিক্স করে নেবেন, অথবা অ্যালকোহল সব দিয়ে মুছে নেবেন। নিজের কলম নিজে, রুগীকে যে মানুষকে যে কলম দিবেন, মানুষ সেই কলম সেটি যেন আপনি না ধরেন, খুবই সতর্ক থাকতে হবে। বাড়িতে গিয়ে ঢুকেই আগে শাওয়ার নেবেন, কাপড়গুলো আলাদা করে ফেলবেন, নিজের প্যাকেটে নিজে রাখবেন, নিজে ধোয়ার জন্য পরের দিনে। স্যার হ্যান্ড গ্লাভস কি ধুয়ে ব্যবহার করা যায়? না, জি না, হ্যান্ড গ্লাভস ধুয়ে ব্যবহার করা যায় না। আর ব্যাংকারদের বলছি, টাকার মধ্যে কিন্তু এই ভাইরাসটি ছড়ানোর একটি প্রবণতা আছে, সো খুব সাবধান হতে হবে ভাইয়া আপনাদেরকে। একটা ভিডিও দেখলাম, আপনার ভিডিও ডিটিভি করছেন, আপনার সাথে আছি, একটু বলবেন ফেসবুকে কিভাবে পাবো? ডিটিভি ইউএসএ এই নামে পাবেন ফেসবুকে।
এইটি একটি জীবন ভিত্তিক, আমি জানি এটি শামীম আল আমিন প্রশ্নটি করেছেন। তো এটি একটি জীবন ধারাভিত্তিক একটি টেলিভিশন, যেটিতে আমরা পজিটিভ বাংলাদেশ নিয়ে আসব, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা এইগুলো নিয়ে আমরা একটি আয়োজন করেছি। এটির মাধ্যমে আমরা এই ভালো মেসেজগুলো দুনিয়াব্যাপী বাংলাদেশিদের ভালো যে দিকগুলো সেগুলো সামনে তুলে আনবো। আমাদের কথা ছিল জুনের 12 তারিখ আমরা লঞ্চ করব, এখনো বুঝতে পারছি না আমরা করব কিনা, বাট অনলাইনে এটি চালু হয়ে গেছে। আপনারা যারা এখনো এটিকে সাবস্ক্রাইব করেন নাই, ডিটিভি ইউএসএ ফেসবুকে পাবেন আপনারা। আর যারা ইউটিউবে আছেন তারা তো আছেনই, যারা ফেসবুকে আছেন আমার ইউটিউব চ্যানেল একটি আছে ডক্টর ফেরদৌস ইউএসএ। এখানে প্রায় 600 বিভিন্ন বিষয়ের উপর ভিডিও রয়েছে। আমি প্রায় 3 বছর ধরে এই মানুষকে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে স্বাস্থ্যবান হতে আগ্রহ বাড়ানোর জন্য কাজ করছি। ওখানে আপনারা মেহেরবানি করে ওই চ্যানেলটি দেখবেন নিয়মিত, ডক্টর ফেরদৌস ইউএসএ। ভাই বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশের সব বাজারে শুধু লোকের ভিড়, হ্যাঁ এটি আসলে একটি বিরক্তিকর বিষয়। কেউ কথা শুনতে রাজি না। যারা আগে ড্রাইভিং করতেন তারা এখন মাছ বাজারে মাছ বিক্রি করছেন, যারা আগে ড্রাইভিং করতেন তারা এখন লাউ বিক্রি করছেন। কোথায় যাবেন? পেটের দায়ে মানুষ তো কোথাও যেতেই হবে। তবে আমি কেন যেন মনে করি যে বাংলাদেশে মানবিকতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এখনো ধনাঢ্য ব্যক্তিরা আসেননি। মিডল ক্লাস বোধহয় মানবিকতার জায়গাগুলোতে বেশি এসে গিয়েছেন। ধনাঢ্যরা আসতে হবে। সবার কাছে অনুরোধ, যারা ধনাঢ্য ব্যক্তিত্বরা বা কোম্পানিগুলো, তারা এই কাজগুলোতে এগিয়ে আসুন। আমাদেরকে সামনের 1টি মাস বাঁচতেই হবে। চোখ খোলা থাকলে কি ভাইরাস শরীরে প্রবেশ করে? জি, সম্ভব হয়, চোখের মাধ্যমে সম্ভব এটি। তাহলে গগল, সিল্ড গগল পরা কি সবসময় সম্ভব? সম্ভব নয়। যারা রোগীর সামনে যাবেন তারা পরবেন। অনেককে দেখেছি চশমা পরে হাঁটছেন, যারা আগে চশমা ব্যবহার করতেন না। সেটি একটি উপায় হতেও পারে। চাপকলের পানি বলেছি, হেপাটাইটিস বি। হ্যাঁ, আজকে তো অনেক লম্বা সময় হলো, আপনাদেরও নামাজের সময় হলো। যাই হোক, যা বলছিলাম, আশা করছি সবাই ভালো থাকবেন। দেখুন, একটু বুদ্ধিমান হিসেবে চলুন। জ্বর এসে গিয়েছে মানেই আইইডিসিআর কে ফোন এবং ঢাকায় যেতে হবে, এইটিতে বিশ্বাস করবেন না। মেহেরবানি করে আপনার লোকাল যে ডক্টর আছেন তার পরামর্শ নিন, না হলে করোনাসেবা.com এর মাধ্যমেও নিতে পারেন। কিন্তু আসল কথা হচ্ছে, জ্বর এসে গেলেই সেটি যেই ধরনের জ্বরই এই মুহূর্তে আসুক, ধরে নিতে হবে করোনা জনিত রোগ। আপনি বাড়িতে কোয়ারেন্টাইনে থাকুন, একটি ছোট্ট রুমে চলে যান, নিজের মতো করে 14টি দিন কাটিয়ে দিন। খাবার দাবারের তো অভাব হবে না বলে আমি মনে করি। আমি একটু বেশি কথা বলে ফেলেছি, আমি দুঃখিত। আপনারা শেয়ার করুন ভিডিওগুলা। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন।